Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmaIQ. আমরা আজ ফার্মাকোলজির অ্যান্টিবায়োটিকের একটা ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিন সম্পর্কে ডিসকাস করব। তার মেকানিজম অ্যাকশন, তার অ্যাডভার্স এফেক্ট, তার কেমিস্ট্রি, তার ক্লাসিফিকেশান সম্পূর্ণ আমরা একটা সিঙ্গেল লেকচারে কমপ্লিট করব। আর এই লেকচারের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেইটা হচ্ছে এই সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগের যে জেনারেশন আছে, আমরা যদি একটু স্লাইড পেছনের দিকে যাই দেখতে পাবো জেনারেশন আছে। তো এই জেনারেশনগুলো থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ দেখা যায়। বিভিন্ন পিওয়াইকিউ সিরিজ তোমরা যদি প্র্যাকটিস করো এমসিকিউ যে কোনো বই থেকে দেখতে পাবে যে জেনারেশন, এটা কোন জেনারেশনের সেফালোস্পোরিন, বা ড্রাগের নাম দিয়ে দিল এটা কোন জেনারেশনের হবে, বা থার্ড জেনারেশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, এরকম টাইপের এমসিকিউ কোশ্চেন দেখা যায়। তো কীভাবে এই ইজিলি একটা ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো কোনটা কোন জেনারেশনের সেফালোস্পোরিন, কারণ ওইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের মধ্যে। তার সাথে মেকানিজম অ্যাকশন এ সমস্ত আছেই তো আমাদের, কিন্তু ওই মেকানিজমের সাথে সাথে ওই ড্রাগ ক্লাসিফিকেশন কিভাবে মনে রাখা যায়, কোন ড্রাগটা কোন জেনারেশনের হবে, বা কীভাবে অপশান এলিমিনেশন করা যায়, সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে শিখব। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি দেখতে থাকো। চলো ভিডিও শুরু করা যাক। তো এই সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগটা কোন ক্লাসের আন্ডারে পড়ে? বিটা ল্যাকটাম গ্রুপের যে অ্যান্টিবায়োটিক আছে সেই বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকেরই একটা টাইপ হচ্ছে সেফালোস্পোরিন। আমরা বিটা ল্যাকটামের পেনিসিলিন পড়েছি, সেই টার্মেও ডিসকাস করেছি। আর আমরা সবসময় একটা কথা বলে এসেছি প্রতিটা অ্যান্টিবায়োটিক লেকচারে, যে একটা ক্লাস পড়ানো মানে সেই ক্লাসের আন্ডারে যত ড্রাগ আছে তাদের মেকানিজম অ্যাকশন সব সেম অ্যাকশন আছে। আমি যদি টেট্রাসাইক্লিনের মেকানিজম পড়াই, তো এখন যদি এক্সামে দিয়ে দেয় যে ডক্সিসাইক্লিনের মেকানিজম লিখো, তো টেট্রাসাইক্লিনের মেকানিজমটাই লিখতে হবে, কারণ ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন গ্রুপেরই একটা অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল। গট ইট? তো সেরকম সেফালোস্পোরিন গ্রুপের যে ড্রাগরা আছে তারা বিটা ল্যাকটাম গ্রুপেরই অ্যান্টিবায়োটিক, মানে যেই ক্লাসে পেনিসিলিন পড়ে সেই ক্লাসেরই অ্যান্টিবায়োটিক। তখন আমি পেনিসিলিন পড়ার সময় বলেছিলাম। তো দিস আর গ্রুপ অফ সেমি সিনথেটিক অ্যান্টিবায়োটিক ড্রাইভ ফ্রম সেফালোস্পোরিয়াম সি, অবটেন ফ্রম এ ফাঙ্গাস সেফালোস্পোরিয়াম। সেফালোস্পোরিয়াম থেকে অবটেন হয়। সেফালোস্পোরিয়াম কি? একটা ফাঙ্গাস বলতে আমরা মোল্ডকে বোঝাই। ক্লিয়ার? কারণ প্রিভিয়াস ইয়ার বিভিন্ন এক্সামে কোশ্চেন দেখা যায় কোথা থেকে অবটেন হয়েছে, সেফালোস্পোরিয়াম থেকে অবটেন হয়েছে। সেফালোস্পোরিয়াম কি? একটা ফাঙ্গাস, একটা ব্যাকটেরিয়া, না ভাইরাস, না কি? একটা ফাঙ্গাস এটা, বা মোল্ড। কারণ ফাঙ্গাস না অপশানে দিয়ে অনেক সময় মোল্ড অপশানও দেয়। প্রি আইকিউ সিরিজ তোমরা যদি প্র্যাকটিস করো জিলেটের এক্সামেও দেখা গেছে এই টাইপের কোশ্চেন। এর কেমিস্ট্রি কি? তো এর যদি এটা রিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের স্ট্রাকচার। দেখো এখানে বিটা ল্যাকটাম রিং দেখতে পাচ্ছি, তাই তো? ওই কারণে এটা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক, কেন বিটা ল্যাকটাম গ্রুপের যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে তার ক্ষেত্রে এই যে রিংটা দেখতে পাচ্ছি, এই বিটা ল্যাকটাম রিংটা, এই বিটা ল্যাকটাম রিংটা খুবই ইম্পর্টেন্ট তার অ্যাকশান শো করার জন্যে। এই রিংটা না থাকলে সে অ্যাকশানই শো করতে পারবে না। ক্লিয়ার? তো এই সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের যেহেতু বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক, তো এই কারণে এই বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট আছে। যদি এই বিটা ল্যাকটাম রিং না প্রেজেন্ট থাকতো তাহলে আমরা অন্য ক্লাসের আন্ডারে ফেলে দিতাম, বা আলাদা একটা সিঙ্গেল ক্লাস হয়ে যেত এর, তাই তো? তো যেহেতু এর স্ট্রাকচারে বিটা ল্যাকটাম রিং প্রেজেন্ট আছে, তো এটা একটা বিটা ল্যাকটাম গ্রুপেরই অ্যান্টিবায়োটিকের এক্সাম্পল। তাহলে কেমিস্ট্রি কি? দে আর কেমিক্যালি রিলেটেড টু পেনিসিলিন। কেমিক্যালি পেনিসিলিনের সাথে রিলেটেড, কেন? পেনিসিলিনের ক্ষেত্রেও বিটা ল্যাকটাম রিং আর কি রিং প্রেজেন্ট থাকে সেখানে? পেনিসিলিনের ক্ষেত্রে বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিডিন রিং প্রেজেন্ট থাকে। ওইখানে সেটাকে একসাথে কী রিং বলা হয়? পেনাম রিং ক্লাস বলা হয়। জিলেট 2024-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, পেনাম রিং বলা হয়। বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিডিন রিংকে একসাথে পেনাম রিং বা পেনাম নিউক্লিয়াস বলা হয়। সেরকমই সেফালোস্পোরিন পেনিসিলিনের সাথে রিলেটেড। এর নিউক্লিয়াসের মধ্যে কি প্রেজেন্ট আছে? কনসিস্ট অফ বিটা ল্যাকটাম রিং ফিউজ টু ডাইহাইড্রোথায়াজিন রিং। এই যে রিংটা দেখতে পাচ্ছি ডাইহাইড্রোথায়াজিন রিং, এই দুটো রিংকে একসাথে বলা হয় 7 অ্যামাইনো সেফালোস্পোরিনিক
অ্যাসিড 7-ACA, 7-অ্যামাইনো-সেফালোস্পোরিনিক অ্যাসিড বলা হয়। ক্লিয়ার? তাহলে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের স্ট্রাকচারে কী প্রেজেন্ট থাকে? বিটা ল্যাকটম রিং আর ডাইহাইড্রোথায়াজিন রিং প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? দেখো এখানে একটা আর প্রেজেন্ট আছে, এখানে একটা R2 প্রেজেন্ট আছে, দুটো চেন প্রেজেন্ট থাকে, এই একটা পজিশানে আর একটা এই পজিশানে। তো এরা কি করে? এরা বিভিন্ন ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি, বিভিন্ন স্টেবিলিটি, এ সমস্ত জন্য রেসপন্সিবল ড্রাগের। ক্লিয়ার? ড্রাগের ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি, ড্রাগের স্টেবিলিটি, এ সমস্ত প্রপার্টির জন্য এই রিং দরকার। আর এই রিংয়েই বিভিন্নভাবে বিভিন্ন অ্যালফ্যাটিক চেন অ্যাড করে বিভিন্ন জেনারেশনের ড্রাগ তৈরি করা হয়, যেটাকে স্ট্রাকচারাল অ্যাক্টিভিটি রিলেশনশিপ বলা হয়। SAR স্টাডি করে আমরা করে থাকি এইভাবে স্ট্রাকচার, নতুন নতুন ড্রাগ তৈরি করতে থাকে। কিন্তু মাদার যে নিউক্লিয়াস, সেই মাদার নিউক্লিয়াস হচ্ছে এইটা। বুঝে গেল? তাহলে সেফালোস্পোরিন বিটা ল্যাকটাম রিং আর ডাইহাইড্রোথায়াজিন রিং দিয়ে তৈরি, আর পেনিসিলিন বিটা ল্যাকটাম রিং আর থায়াজোলিডিন রিং দিয়ে তৈরি। থায়াজোলিডিন রিং হচ্ছে আমাদের 5টা প্রেজেন্ট থাকে, মানে এইটা যেমন দেখতে পাচ্ছ আমরা, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, যেমন বেঞ্জিনের স্ট্রাকচার হয় সেরকমই দেখতে। তো এখানে 6টা কার্বন প্রেজেন্ট থাকে আমাদের ডাইহাইড্রোথায়াজিনের, কিন্তু থায়াজোলিডিন যেটা পেনিসিলিনের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, সেখানে কটা কার্বন প্রেজেন্ট থাকে? 5টা কার্বন প্রেজেন্ট থাকে। কেন হাইলাইট করছি ব্যাপারটাকে? কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে। ক্লিয়ার? যারা পেনিসিলিন দেখো না, অবশ্যই পেনিসিলিন দেখবে, কারণ সেখানে যেহেতু এটা মাদার ফার্স্ট বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক, তো সেখানে অনেক এক্সট্রা ইনফরমেশান যেগুলো জানা দরকার ডিসক্রাইব করা আছে। এই লেকচারের মেন ফোকাস আমরা এখনও বলছি যে ক্লাসিফিকেশানটাকে ইজিলি মনে রাখা। নেক্সট দেখো, অল সেফালোস্পোরিন আর ব্যাকটেরিসাইডাল। ব্যাকটেরিয়াসাইডাল মানে কি বলেছিলাম? ব্যাকটেরিয়াসাইডাল মানে যারা ব্যাকটেরিয়াকে পুরোপুরিভাবে কিল করে দেয়, এটা পুরোপুরিভাবে মেরে দেয়, নষ্ট করে দেয়, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক। আর একটা অ্যান্টিবায়োটিক হয় যাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক, স্ট্যাটিক মানে যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে, গ্রোথ প্রসেসকে স্টপ করে দেয়, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিকের এস, গ্রোথ প্রসেসকে স্টপ করে দেয়, স্টপের এস, এইভাবে মনে রাখতে পারবে। তাহলে সেফালোস্পোরিন কি? একটা ব্যাকটেরিওসাইডাল, মানে কি এই ব্যাকটেরিয়াকে পুরোপুরি নষ্ট করে দেয়, পুরোপুরি মেরে দেয়। হ্যাভ দ্য সেম মেকানিজম অফ অ্যাকশান অ্যাজ পেনিসিলিন। তো পেনিসিলিনের যেমন মেকানিজম অ্যাকশান, সেম মেকানিজম অ্যাকশান আমরা এই সেফালোস্পোরিনেরও দেখতে পাবো। কি পেনিসিলিনের মেকানিজম আমরা পড়েছি, কি করে? ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। তাহলে সেফালোস্পোরিনও ইনহিবিট ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেস। হাউএভার দে বাইন্ডস ডিফারেন্ট পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। পিবি বলতে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন than those which penicillin are binds। তো আমরা ফার্মাকোলজি রিসেপ্টর থিওরি দিয়ে পড়েছি, একটা জায়গাতে দুটো জিনিস কী হবে? বাইন্ড হবে, তাহলে সেখানে ক্রস রেজিস্ট্যান্স হতে পারে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ক্রস রেজিস্ট্যান্স দেখা যায়। আমরা রেজিস্ট্যান্স অলরেডি পড়ে এসেছি, রেজিস্ট্যান্স জিনিসটা কি অলরেডি পড়ে এসেছি। তো আর একটা জিনিসও দেখা যায়, ক্রস রেজিস্ট্যান্স। ক্রস রেজিস্ট্যান্স, ক্রস রেজিস্ট্যান্স বলতে যদি একই সাইডে দু টাইপের ড্রাগ কাজ করে, আর আমরা যদি দুটো ড্রাগকেই নিই তো তারা পরস্পরের রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। তো পেনিসিলিন পড়ার সময় আমরা দেখেছিলাম যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে বাইন্ড হয়, বাইন্ড হয়ে যাওয়ার পর সেল ওয়াল সিনথেসিসের যে স্টেপ সেখানে ইনহিবিট করে, সেল ওয়াল তৈরি হতে পারে না, সেল ওয়াল লাইসিস হয়। তো সেফালোস্পোরিনও তাহলে সেই একই জায়গাতে কাজ করছে, সেম মেকানিজম, কিন্তু যেখানে পেনিসিলিন বাইন্ড হয় সেই জায়গাতে বাইন্ড হয় না। এর জন্য ডিফারেন্ট পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে, সেখানে বাইন্ড হয়। যেখানে পেনিসিলিন বাইন্ড হয় সে এখানে বাইন্ড হয় না, সে অন্য জায়গাতে বাইন্ড হয়। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচারটাকে ভালো করে মনে রেখে দেবে। এই হচ্ছে বিটা ল্যাকটাম রিং, যেখানে 4টে কার্বন দেখতে পাচ্ছি, আর ডাইহাইড্রোথায়াজিন রিং, যেখানে আমরা 6টা কার্বন দেখতে পাচ্ছি। এরপর দেখো মেকানিজম অফ অ্যাকশান।
মেকানিজম অ্যাকশন অফ পেনিসিলিন, এর মেকানিজম অ্যাকশন কি? ইন্টারফেয়ার উইথ সিনথেসিস অফ ব্যাকটেরিয়ার সেল ওয়াল। প্রথমেই বলে আসলাম এর মেকানিজম ইন্টারফেয়ার করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে সিনথেসিস হতে দেয় না, সেল ওয়ালকে ড্যামেজ করে, সেল ওয়াল ড্যামেজ বা সেল ওয়াল লাইসিস করে, যার কারণে কি হয়? ব্যাকটেরিয়া পুরোপুরি কিল হয়ে যায়, কিল, ডেথ। ক্লিয়ার? তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল কম্পোজড অফ পেপটাইড ও গ্লাইকেন, এইটাই ডাইরেক্ট অনেক সময় এমসিকিউ চলে আসে যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়? পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়। পেপটাইড ও গ্লাইকেন কনসিস্ট অফ টু অ্যামাইনো সুগার, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে নাগ। নাম বলতে এর ফুল ফর্ম হচ্ছে এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, আর নাগের ফুল ফর্ম এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আর এই নাম নাগ ফর্ম ক্রস লিঙ্কিং বাই ট্রান্সপেপটাইডেজ এনজাইম। This cross bridge provide necessary strength and stability rigidity to the peptidoglycan layer of bacterial cell wall. তাহলে জিনিসটা কি যদি ডেসক্রাইব করি, তো প্রথমে বললাম যে ব্যাকটেরিয়ার সেল ওয়াল একটা পেপটাইডোগ্লাইকেন দিয়ে তৈরি হয়, এটা একটা ব্যাকটেরিয়া। আর আমরা অ্যানাটমিতে পড়েছি, সেল পড়েছি, সেল ব্যাকটেরিয়া কি সেল? এটা ইউনিসেলুলার, মানে একটা সিঙ্গেল সেলই প্রেজেন্ট থাকে, কিন্তু আমরা যে হিউম্যান এটা মাল্টি সেলুলার, যেখানে অনেক সেল প্রেজেন্ট থাকে, কিন্তু ব্যাকটেরিয়ারা সবাই ইউনিসেলুলার হয়। তো একটা সেল প্রেজেন্ট থাকে এদের ক্ষেত্রে, তো একটা সেল ড্যামেজ হয়ে গেলে হয়ে যায় মানে ব্যাকটেরিয়াটাই ড্যামেজ হয়ে যায়, ব্যাকটেরিয়াটাই মারা যাওয়া। ক্লিয়ার? তো ব্যাকটেরিয়াটা ইউনিসেলুলার হয়। তো এই যে সেল দেখতে পাচ্ছি এর যে বাইরের লেয়ার, এটাকে সেল ওয়াল বলে, সেল ওয়াল। যেটা সেল ওয়াল কাজ কি? সেলকে আউটার এনভায়রনমেন্ট আর ইনার এনভায়রনমেন্টের হাত থেকে সেলকে প্রোটেকশন করে রাখে, সেলের মধ্যে যে সমস্ত জিনিস আছে তাদেরকে প্রোটেক্ট করে রাখা, এটা হচ্ছে সেল ওয়াল। আর সেল ওয়াল বিশেষ করে প্রেজেন্ট থাকে কাদের ক্ষেত্রে? এই ইউনিসেলুলার যারা হয়, আর বিশেষ করে আমাদের প্ল্যান্ট সেলে প্রেজেন্ট থাকে, আমরা অ্যানাটমিতে পড়ে এসেছি। কারণ এরা একটা যেহেতু সেল জলদি আঘাত পেয়ে নষ্ট হয়ে যেতে পারে, তো ভগবান সবার জন্য সমানভাবেই তৈরি করেছে, কাকেও ইজিলি কেন মেরে দেবে? ক্লিয়ার? আমরাই মারছি তাদেরকে ড্রাগ দিয়ে, তাই তো? তো এই সেল ওয়াল তৈরি হয় কি দিয়ে? পেপটাইডোগ্লাইকেন, পেপটাইডোগ্লাইকেন। তো এই যদি আমরা একটু পেপটাইডোগ্লাইকেনকে আবার মাইক্রোস্কোপে দেখি, কি দেখতে পাবো? এই পেপটাইডোগ্লাইকেন তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে নাগ। এইমাত্র বলে আসলাম, তাই তো? নাম বলতে এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, নাগ বলতে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। আর কি পড়ে আসলাম? এই নাম নাগের ক্রস লিঙ্কিং তৈরি, মানে একটা নামের সাথে একটা নাগ, এইভাবে ক্রস লিঙ্কিং তৈরি করে। এইভাবে অসংখ্য আছে, আমরা জাস্ট চারটে দেখলাম, এবং অসংখ্য একটা পেপটাইডোগ্লাইকেন লেয়ার এরকম অসংখ্য নাম নাগ আছে, এবং এদের মধ্যে ক্রস লিঙ্কিং আছে নাম আর নাগের মধ্যে। আবার এই নামের সাথে নামেরও ক্রস লিঙ্কিং তৈরি হয়, বুঝলো? এই নামের সাথে নামেরও আবার অনেক ক্রস লিঙ্কিং তৈরি হয়। এই যে ক্রস লিঙ্কিং মানে এদের মধ্যে যে বন্ড, নামকে নাগের সাথে যে বন্ড করে রাখছে, বন্ড তৈরি করছে না? এই নাম আর নাগের মধ্যে বন্ড তৈরি হচ্ছে। তো এই বন্ডটাকে তৈরি করছে ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম, তাই তো? এই যে বন্ডগুলো দেখতে পাচ্ছি, এই বন্ডগুলোকে আরও স্ট্রং, বন্ড তো তৈরি হচ্ছে, কিন্তু এই বন্ডগুলোকে আরও স্ট্রং, এই যে নাম আর নামের মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি করা, এই তৈরি করতে একটা এনজাইম কাজ করছে। এনজাইমটার নাম কি? ট্রান্সপেপটাইডেজ। ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম, যেই এনজাইমটার ফাংশান কি? সেই এনজাইমটার নাম নাগের মধ্যে যে বন্ড বা যে ক্রস লিঙ্কিং আছে, সেই ক্রস লিঙ্কিংগুলোকে আরও স্ট্রং করা। যত স্ট্রং হবে তত সেল ওয়াল মজবুত হবে। যেমন আমাদের বাড়িতে যত ইঁটের মধ্যে ভালোভাবে সিমেন্ট দিয়ে ভালোভাবে তৈরি হবে দেয়াল, তত দেয়াল স্ট্রং মজবুত তৈরি হবে, সেরকমই যত এদের মধ্যে বন্ড তৈরি হবে তত সেল ওয়াল স্ট্রং তৈরি হবে, মানে পেপটাইডোগ্লাইকেনটা স্ট্রং হবে, তাই তো? সেইটাই এখানে লেখা আছে, দেখো। ট্রান্সপেপটাইডেজ, দিস ক্রস লিঙ্কিং
ব্রিজ প্রোভাইড নেসেসারি স্ট্রেংথ প্রোভাইড করে, স্টেবিলিটি প্রোভাইড করে, রিজিডিটি প্রোভাইড করে টু দ্য পেপটাইডোগ্লাইকেন লেয়ার, মানে ব্যাকটেরিয়াল সেল ওয়ালকে। এই যে ট্রান্সপোর্টার এনজাইম, এই ক্রস লিঙ্কিং এখানেই প্রেজেন্ট থাকে পিবিপি, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, বা অনেক সময় এই পিবিপিকেই ট্রান্সপেপটাইডেসও বলা থাকে অনেক বইয়েতে। তো এই ট্রান্সপেপটাইডেস বা এই সেল ওয়ালের মধ্যেই প্রেজেন্ট থাকে, তার মানে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যেখানে কে বাইন্ড হয়, পেনিসিলিন বাইন্ড হয়, পড়ে এসেছি। কিন্তু এই যে বাইন্ডিং সাইট, যে সাইটটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন নাম দেওয়া হয়েছে, কারণ এই বিটা ল্যাকটাম গ্রুপের মেন ড্রাগ হচ্ছে পেনিসিলিন। তো এই এরকম অসংখ্য পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এখানে প্রেজেন্ট আছে। যদি কোনো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে পেনিসিলিনের জন্য হয়ে থাকে, তাহলে সেখানে সেফালোস্পোরিন বাইন্ড হবে না, সেফালোস্পোরিনের জন্য আলাদা বাইন্ডিং সাইট আছে, তাই তো? এটা আমরা এইমাত্র দেখলাম, তাহলে সেফালোস্পোরিন অন্য জায়গাতে বাইন্ড হবে। ক্লিয়ার? ফার্স্ট লেকচার দেখে আসলাম, ফার্স্ট স্লাইডে দেখো, দেখো দেখো দে বাইন্ডস ডিফারেন্ট পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দ্যান দোজ হুইচ পেনিসিলিন আর বাইন্ডস, মানে কি যেখানে পেনিসিলিন বাইন্ড হচ্ছে সেখানে সে বাইন্ড হবে না, অন্য জায়গাতে বাইন্ড হবে। সেটাই বললাম, যদি এখানে এই ট্রান্সপেপটাইডেস এনজাইম বা এই ক্রস লিঙ্কিংয়ের উপরেই প্রেজেন্ট থাকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, অসংখ্য, ধরো এখানে একটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, ধরো এখানে একটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, ধরো এখানে একটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন প্রেজেন্ট আছে। তো যদি কোনো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা পেনিসিলিন বাইন্ড হয়ে থাকে, সেখানে সেফালোস্পোরিন বাইন্ড হবে না, সেফালোস্পোরিন অন্য জায়গাতে বাইন্ড হবে। ঠিক আছে, কারণ একই জিনিস, একই ক্লাসের ড্রাগ, এই জন্যে। তো এরপর কি হবে, যদি এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে এই বিটা ল্যাকটাম গ্রুপের কোনো ড্রাগ, সেফালোস্পোরিনই হোক বা পেনিসিলিনই হোক, বাইন্ড হয়ে যায়, তাহলে কি হবে, এই যে বন্ডগুলো দেখতে পাচ্ছি, যারা ক্রস লিঙ্কিং তৈরি করে নেসেসারি স্ট্রেংথ, স্টেবিলিটি, রিজিডিটি প্রোভাইড করছিল ব্যাকটেরিয়া সেল ওয়ালকে, সেইটা কী হবে, সেটা হতে পারবে না। কারণ এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে যদি কোনো ড্রাগ বাইন্ড হয়ে যায়, তাহলে এই ট্রান্সপেপটাইডেস এনজাইমটা ডিগ্রেড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। এই ট্রান্সপেপটাইডেস এনজাইম যেটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে এই সেল ওয়ালগুলোর মধ্যে উইকনেস ভাব আসবে, কারণ এই সেলটাকে স্ট্রং করার জন্য কে পার্টিসিপেট করছিল, কে স্ট্রং করছিল, এই ট্রান্সপেপটাইডেস এনজাইম। আর আমরা এখন ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে ড্রাগ দিয়ে পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছি। তাহলে কি এখানে আর ক্রস লিঙ্কিংটা স্ট্রং হবে? অবভিয়াসলি হবে না, তাই তো? বুঝতে পারছো ব্যাপারটা? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তখন কী হবে, ক্রস লিঙ্কিং উইক হতে শুরু করবে, আর যত উইক হতে শুরু করবে, নাম নাগের মধ্যে বন্ড তত উইক হবে, নেসেসারি যে স্ট্রেংথ, স্টেবিলিটি পাচ্ছিল সেল ওয়াল, সেগুলো আর পাবে না। তার কারণে কী হবে, পেপটাইডোগ্লাইকেন উইক হবে, কারণ পেপটাইডোগ্লাইকেন, এটা যদি পেপটাইডোগ্লাইকেন হয়ে থাকে, পেপটাইডোগ্লাইকেনের মধ্যে এরা আছে, তাই তো? তার মানে এরা উইক হতে শুরু করলে পেপটাইডোগ্লাইকেনটাও উইক হতে শুরু করবে। দেয়ালে ইট আর সিমেন্টের মধ্যে যদি বন্ড ঠিকঠাক করে না হয়, দেয়ালটাই উইক হতে শুরু করবে আলটিমেটলি, তাই তো? ইট আর সিমেন্টের মধ্যে বন্ড উইক হয়ে গেছে মানে দেয়ালটা উইক হয়ে গেছে। সিমিলারলি ব্যাপার এখানেও পেপটাইডোগ্লাইকেন উইক হয়ে যাবে। আর পেপটাইডোগ্লাইকেন কি, পেপটাইডোগ্লাইকেন একটা ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কম্পোনেন্ট, ব্যাকটেরিয়াল সেল ওয়াল তৈরি হয় পেপটাইডোগ্লাইকেন দিয়ে। তো যখনই পেপটাইডোগ্লাইকেন আর থাকবে না, পেপটাইডোগ্লাইকেন যখন আর থাকবে না, তখন কি হবে, সেল ওয়ালটা ড্যামেজ হবে, সেল ওয়াল লাইসিস হবে, ব্যাকটেরিয়াটা ডেথ হয়ে যাবে, মারা যাবে। গট ইট? তো এই মেকানিজম অ্যাকশানই শো করে পেনিসিলিন ক্লাসের, বিটা ল্যাকটাম ক্লাসের যত ড্রাগ আছে, যেমন পেনিসিলিনের কত সাবটাইপ আছে, তার সাথে সেফালোস্পোরিনের কত জেনারেশন ড্রাগ আছে, সবাই এই মেকানিজম অ্যাকশানই শো করতে থাকে। ক্লিয়ার? দেখো, দিস সাইট অলসো প্রেজেন্ট পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, penicillin antibiotics are binds with PBP and inhibit the transpeptidase so that cross linking does not take place. তো পেনিসিলিন যেখানে বাইন্ড হচ্ছে, সেখানে সেফালোস্পোরিনও বাইন্ড হচ্ছে, সিমিলার, কিন্তু সাইটটা আলাদা, which cause cell lysis and blast damage the bacteria cell wall. ক্লিয়ার?
তো পুরো মেকানিজমটা ভালো করে পড়তে হবে। পরীক্ষায় কেমনভাবে কোশ্চেন দেয় যে পেনিসিলিন মেকানিজম কি, ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসকে ড্যামেজ করে, এরকম ডাইরেক্ট কোশ্চেন। আবার পেনিসিলিন ইনহিবিট, তখন পেপটাইডোগ্লাইকেন অপশন দিতে পারে, বা পেনিসিলিন ইনহিবিট নাম নাগের ক্রস লিঙ্কিং, এরকম অপশন দিতে পারে। পেনিসিলিন ইনহিবিট ট্রান্স পেপটাইডেজ এনজাইম, এরকম অপশনও দিতে পারে। ক্লিয়ার? তো বিভিন্ন রকম অপশন দিতে পারে, তার জন্য পুরো স্টেপ বাই স্টেপ মেকানিজমটা জানা দরকার। আলটিমেটলি সবাই জানে ব্যাকটেরিয়া সেল ওয়ালকে ড্যামেজ করে, কিন্তু সেল ওয়ালকে ড্যামেজ করছে কীভাবে সেই প্রসেসটাকে পুরোপুরি ফিল করে পড়তে হবে। আই হোপ তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পেরেছো, এবং যদি না বুঝতে পারো, কোনো ডাউট রয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবো ওখানে। আর এক্সট্রা ইনফরমেশান পিডিএফ সমস্ত কিছু পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি সেকশানে অ্যাড হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। রেজিস্ট্যান্স কেন হয়? অলরেডি আমরা দেখেছি অ্যান্টিবায়োটিক মানে সেখানে যদি মিস ইউজ করা যায় অ্যান্টিবায়োটিকের, যদি ওভার ইউজ হয়, ঠিকঠাক ডোজ মেনটেন না করা যায়, তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়েছে মানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। রেজিস্ট্যান্স কার জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য হয় রেজিস্ট্যান্স। আমরা রেজিস্ট্যান্স পড়েছি, এসেছি অলরেডি। তো ওই কারণে বলা হয় যে সেফ মিস ইউজ করবে না, সেফ ইউজ করবে, যতটা দরকার ততটা ইউজ করবে, যতটা ডোজ দিয়ে দেওয়া হয়েছে সেই ডোজটা ইউজ করবে, তার থেকে কমও নয়, তার থেকে বেশিও নয়। ডোজ প্রপার মেনটেন করতে হবে যদি রেজিস্ট্যান্স আটকাতে হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যদি রেজিস্ট্যান্স আমার ক্ষেত্রে হয়, আমি যদি মিস ইউজ করি, আমার ক্ষেত্রে যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়, তার মানে এই পপুলেশনে রেজিস্ট্যান্স করবে, শুধু আমার বডিতে নয়। কারণ রেজিস্ট্যান্স হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়াটা শুধু আমার বডিতে ঢুকেছে বলে তোমার বডিতে ঢুকবে না, তো সেরকম নয়। ব্যাকটেরিয়া কি আলোচনা করে, আমার এই আমি দীপঙ্কর সামন্তর বডিতে ঢুকবো আর তুই অন্য বডিতে ঢুকবে না, মারপিট হয়ে যাবে, কিন্তু এরকম তো নয়, এরকম তো করে না। ব্যাকটেরিয়া একই প্রজাতির ব্যাকটেরিয়া, তারা বিভিন্ন, আমাকে ইনফেকশান কজ করেছে মানে তোমাকেও ইনফেকশান কজ করতে পারে। তো ড্রাগটা রেজিস্ট্যান্স হয়ে গেছে মানে আমার বডিতে রেজিস্ট্যান্স কজ করে দিয়েছি, মানে ওই ব্যাকটেরিয়া, ওই সেম প্রজাতির ব্যাকটেরিয়া ওই ড্রাগ দেখতে পেলেই সে রেজিস্ট্যান্স কজ করে দেবে, কাজ করতে দেবে না। সেও তখন, এখন যেমন এই ড্রাগ দিলাম, সেল ওয়াল ড্যামেজ হয়ে গেল, ব্যাকটেরিয়াটা মারা গেল, তখন কিন্তু আর এই ব্যাকটেরিয়াটা এইভাবে মারা যাবে না, সে বেঁচেই থাকবে, তার সেল ড্যামেজ হবে না। তো কেন এই প্রবলেমগুলো কেন হয়? কারণ অল্টারেশন অফ টার্গেট প্রোটিন পিবিপি রিডিউসিং অ্যাফিনিটি। কারণ এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কোথায় প্রেজেন্ট ছিল? ট্রান্সপেপটাইডেজ এনজাইম বা ক্রস লিঙ্কিংয়ের ওপর, যেটা একটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে প্রেজেন্ট আছে। তো ব্যাকটেরিয়া নিজে থেকে এই টার্গেটিং যে প্রোটিন যেখানে ড্রাগটা বাইন্ড হয়, সে সাইডটাকে অল্টারেশন করে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারলো? তার জন্য রেজিস্ট্যান্স হতে পারে। সিমিলারলি ব্যাপার, যদি আমাকে কেউ প্রতিদিন একটা জায়গাতে মারে, আমিও দেখতে পাবো যে আমাকে এখানে মারছে, তাহলে আমি এখানটা একটা কিছু চেঞ্জ করে দিই, আমার জন্য প্রতিদিন এখান থেকে এটা করে দেয়, এখানে মেরে দেয় আমাকে, আমি ফার্স্ট বেঞ্চেতে বসি, সেকেন্ড বেঞ্চেতে আমার প্রতিদিন মারে, তো আজকে আমি এখানে বসবো না, আমি সরে যাই, এখানটাই বসবো, তাহলে আমাকে মারতে পারবে না, তাই তো? সিমিলার ব্যাপার, এরাও যেখানে সেল আছে সেখানে লাইভ আছে, তাই তো? ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ সেলকে বলা হয়। তো আমাদেরও যেমন লাইফ আছে, আমরাও যেমন চিন্তা ভাবনা করি, এরাও সেরকম চিন্তা ভাবনা করে ব্যাকটেরিয়ারা। Impermeability to the antibiotic or its efflux so that it does not reach its site of action. কী হয়ে যায়? ইফ্লাক্স হতে পারে বা ইমপারমেবিলিটি হতে পারে, তার জন্য কী হবে? সে রিচ করতে পারবে না তার সাইট অফ অ্যাকশানে, যেখানে সে অ্যাকশান শো করছে। তো অনেক সময় কী হয়, ইফ্লাক্স কন্ডিশন দেখা যায়। কী হয়? এটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তো এর ক্ষেত্রে তো কোনো সমস্যা নয়, এখানে এসে সেল এন্ট্রি করতে হবে, তবে অ্যাকশান শো করবে। তো অনেক ক্ষেত্রে কী হবে, এই যে সেল ওয়ালের মধ্যে এন্ট্রি করে, অনেক ড্রাগ আছে যারা এই ভিতরে কাজ করে, যেখানে প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। আমরা পড়েছি টেট্রাসাইক্লিন থেকে শুরু করে অ্যামাইনো গ্লাইকোসাইড, ক্লোরামফেনিকল, ম্যাক্রোলাইড, যেটা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। প্রোটিন সিনথেসিস কোথায় হয়? রাইবোজোমে হয়। তো রাইবোজোম ভিতরে, তো যদি ড্রাগ এন্ট্রি না করে ভিতরেই না যেতে পারে, তো রাইবোজোমে বাইন্ড হবে কী করে? বুঝা গেল? তো এন্ট্রি করতে পারবে না। এমন কী হবে, অনেক সময় ড্রাগ তো ভিতরে এন্ট্রি করা যাবে, কিন্তু সে বাইন্ড না করে আবার সে বাইরে বেরিয়ে যাবে, বুঝা গেল? অ্যাকশান করতে তাকে রাইবোজোমে বাইন্ড হতে হবে, তবে সে অ্যাকশান শো করবে, কিন্তু সে ভিতরে এন্ট্রি করে গেছে সেলের ভিতরে, কিন্তু সে কোনো রকম কোনো অ্যাকশান না শো করে আবার বাইরে বেরিয়ে গেছে। এই কন্ডিশনটাকেই বলা হয় ইফ্লাক্স কন্ডিশন। আর যদি ভেতরে এন্ট্রি না করতে পারে, বাইন্ড হবে কী করে, সেটা তো পরে কথা চলে আসছে। তো সেইটাকে বলা হয় ইনপারমেবিলিটি। তো এই ধরনের যদি প্রবলেম হয়,
তার সে সাইট অফ অ্যাকশানে যেতে পারবে না, তার জন্য রেজিস্ট্যান্স প্রবলেম হতে পারে। ইলাবোরেটেড অফ বিটা ল্যাকটামেজ হুইচ ডিস্ট্রয় স্পেসিফিক সেফালোস্পোরিন, মানে বিটা ল্যাকটামেজ এনজাইম যারা বিভিন্ন ব্যাকটেরিয়া থেকে রিলিজ করে, সেই বিটা ল্যাকটামেজ এনজাইম কী করে, সেই বিটা ল্যাকটামেজ এনজাইম এই যে বিটা ল্যাকটাম রিং দেখতে পাচ্ছি, এই বিটা ল্যাকটাম রিংটাকে ড্যামেজ করে দেয়। আর এইমাত্র বলে আসলাম কেমিস্ট্রি পড়ার সময় যে এই ক্লাসের ড্রাগের অ্যাকশান পাওয়ার জন্যে বিটা ল্যাকটাম রিংটা খুবই ইম্পর্টেন্ট। বিটা ল্যাকটাম রিং না পর্যন্ত থাকলে এরা এর থেরাপিউটিক অ্যাক্টিভিটি শো করবে না। তো বিটা ল্যাকটামেজ এনজাইম বিভিন্ন ব্যাকটেরিয়া রিলিজ করে, স্টেফাইলোকক্কাই থেকে সমস্ত রিলিজ করে। তারা কি করে, তারা এই বিটা ল্যাকটাম রিং এই জায়গাটাকে ভেঙে দেয়। আর এই রিংটা ভেঙে যাওয়া মানে বিটা ল্যাকটাম রিংয়ের কোনো অস্তিত্বই রইল না, এর অ্যান্টিবায়োটিকের কোনো অস্তিত্বই রইল না। তো বুঝে গেল? তো এই কারণেও রেজিস্ট্যান্স হতে পারে। সেরকম সেফালোস্পোরিনেজ একটা এনজাইমের নাম দিয়ে দিয়েছে, যেটা একটা ওয়ান টাইপ অফ বিটা ল্যাকটামেজ এনজাইম, যেন আমরা পেনিসিলামের ক্ষেত্রে পড়েছিলাম পেনিসিলানেজ, যেটাও একটা বিটা ল্যাকটামেজ এনজাইম, কিন্তু ওভারঅল এদেরকে বলা হয় বিটা ল্যাকটামেজ এনজাইম। যেটা কে রিলিজ করে, যেটা রিলিজ করে ব্যাকটেরিয়া। যেরকম পেনিসিলিনের ক্ষেত্রে পেনিসিলানেজ যেমন বলা হয় একেই, সেরকম সেফালোস্পোরিনের ক্ষেত্রে সেফালোস্পোরিনেজ বলা হয়। কিছুই নয়, একটা বিটা ল্যাকটামেজ এনজাইম বিটা ল্যাকটাম রিংকে ভেঙে দেয়। ক্লিয়ার? এরপর আসছে আজকের যে টার্গেট, এই ভিডিওর যেটা মেন টপিক, সেটা হচ্ছে এই জেনারেশন যে ড্রাগ আছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন, এত জেনারেশন যে ড্রাগ আছে এদেরকে ইজিলি কীভাবে মনে রাখবো। কারণ কোশ্চেন এখান থেকে বেশি দেখা যায় যে কোনটা কোন জেনারেশনের ড্রাগ, বা হুইচ অফ দ্য ফলোয়িং সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, এরকম টাইপের। ক্লিয়ার? তো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট জেনারেশন ড্রাগ আমরা যখনই অপশান দেবো কী দেখব, সেফা দেখতে হবে, সিইএফ তারপরে ঠিক এ প্রেজেন্ট হবে। দেখো প্রতিটাকে সিইএফ তারপরে এ প্রেজেন্ট আছে, সিইএফ তারপরে দেখো এ প্রেজেন্ট আছে, সিইএফ তারপরে দেখো এ প্রেজেন্ট আছে, সিইএফ তারপরে দেখো এ প্রেজেন্ট আছে। তো যত ড্রাগ দেখতে পাবো যাদের নামটাই শুরু হবে সিইএফ এ, তার মানে সবাই ফার্স্ট জেনারেশনের সেফালোস্পোরিন। ঠিকই আছে। এরপর আসো ফোর্থ জেনারেশন, ফোর্থ জেনারেশন দেখো সিইএফ এ প্রেজেন্ট আছে, তো তুমি কি এটাকে ফার্স্ট জেনারেশন করে দেবে না, তারপরে তোমাকে দেখবে দেখো ফোর্থ জেনারেশনের যত সেফালোস্পোরিন আছে তাদের নামের মাঝে এই পিআই প্রেজেন্ট থাকবে। পিআই দেখো সেফাপিম, সেফিপিরন, তো পিআই যেখানে প্রেজেন্ট থাকবে দেখো পিআই প্রেজেন্ট আছে, এখানেও দেখো পিআই প্রেজেন্ট আছে। তো এই ড্রাগের নামের মাঝে যদি পিআই দেখতে পেয়ে যাই তাহলে আমরা সেটাকে অবশ্যই ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন হিসাবে এমসিকিউ মার্ক করে দেবো। ক্লিয়ার? তাহলে ফোর্থ জেনারেশানে কী দেখতে পেলাম, নামের মাঝে পিআই প্রেজেন্ট থাকতে হবে। ফিফথ জেনারেশানে সিমিলারলিভাবে নামের মাঝে প্রেজেন্ট থাকবে রোল, ROL রোল, দেখো সেফটি বিপ্রল, সেপ্ট্রোলিন, দেখো নামের মাঝে রোল প্রেজেন্ট আছে, রোল। আমরা রোল যদি নামের মাঝে ড্রাগে দেখতে পাই, আর নাম শুনেই বুঝতে পারবো এরকম টাইপের নাম, তো সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ, তো তার মাঝে নামের মাঝে যদি রোল দেখতে পাই ROL এই শব্দটা দেখো হাইলাইট করা আছে, তাহলে সেটাকে আমরা ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন হিসেবে মার্ক করে দেবো। ক্লিয়ার? এরপর আসো থার্ড জেনারেশনের সেফালোস্পোরিন। থার্ড জেনারেশন সেফালোস্পোরিনে কী দেখবো, তিনটে শব্দ ONE, ME আর TEN 10, ONE 1, ME আর TEN 10, এই তিনটে শব্দ যদি আমরা দেখতে পাই নামের ড্রাগের নামের মাঝে, তাহলে সেইটা অবশ্যই থার্ড জেনারেশন সেফালোস্পোরিন হবে। দেখো সেফোপিরাজোন, দেখো ONE প্রেজেন্ট আছে, সেফট্রিকজোন ONE প্রেজেন্ট আছে, সেফোটাক্সিম দেখো ME প্রেজেন্ট আছে, এখানে আবার এখানে ONE প্রেজেন্ট ছিল, এখানে ME প্রেজেন্ট আছে। দেখো 10 দিয়েও ড্রাগ আছে, সেফটিবিউটেন TEN, দেখো সব ME 1, তো এই 1 ME 10 এই জাতীয় শব্দ দেখতে পেলে সেটা অবশ্যই থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। ক্লিয়ার? তার মানে কি বললাম, ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন কীভাবে চিনতে পারবো, এই ড্রাগের নামের মাঝে পিআই প্রেজেন্ট থাকবে। ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন কীভাবে চিনতে পারবো, এই নামের মাঝে ROL প্রেজেন্ট থাকবে।
ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন কীভাবে দেখতে পাবো, কারণ এর শুরু হবে ACF এ দিয়ে, কিন্তু সবার প্রথম আমরা ফোর্থ আর ফিফথ জেনারেশনটা, থার্ড জেনারেশন এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। কারণ দেখো তুমি যদি এই কোশ্চেন, আমি দেখো এই সেফাপিমটাকেই দেখি এখন, সেফাপিম তোমাদের সুবিধার জন্যই বলছি। সেফাপিম যদি এই ড্রাগটাকে আমরা এখন দেখি, দেখো যদি আমরা ফার্স্ট জেনারেশন যে ট্রিক সেই ওয়াইজ দেখে নিই, তাহলে CEFA মানে এ প্রেজেন্ট আছে, মানে এটা ফার্স্ট জেনারেশন করে দেবো আমরা। কিন্তু দেখো এখানে নামের মাঝে PI প্রেজেন্ট আছে, তো মানে এটা PI প্রেজেন্ট থাকলে কি ফোর্থ জেনারেশন, তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে এটা ফোর্থ জেনারেশন হবে না ফার্স্ট জেনারেশন হবে, কনফিউজ হয়ে যাবে নিজেদের মধ্যেই, তাই তো। তো ওই কারণে বললাম প্রথমে আমরা ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন আছে নাকি ড্রাগে, মানে নামের মাঝে PI রোল আছে নাকি দেখে নেবো। তারপর থার্ড জেনারেশন দেখে নেবো যে কোথাও ONE প্রেজেন্ট আছে নাকি, কারণ দেখো এখানে আবার MU প্রেজেন্ট আছে, ME দেখলে তোমরা আবার বলে দিবে যে এটা আবার হয়তো থার্ড জেনারেশন সেফালোস্পোরিন হবে, মার্ক করে দিতে পারো। তো কনফিউজ হয়ে গেলো, ফার্স্ট হবে না থার্ড হবে না ফোর্থ হবে, তো কনফিউজ হওয়া চলবে না। তার জন্যই কি বললাম, সবার প্রথমে দেখে নেবো ড্রাগটা ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন আন্ডারে পড়ছে নাকি, অপশান দেখতে পেলেই দেখো PI আছে নাকি দেখে নেবো, PI থাকলে সেটা ফোর্থ জেনারেশন। তারপর দেখে নেবো রোল প্রেজেন্ট আছে নাকি কোথাও, রোল থাকা মানে ফিফথ জেনারেশন, আর PI থাকা মানে ফোর্থ জেনারেশন। তারপরে চলে যাবো ONE 1 ME 10 এগুলো দেখতে পেলে সেই ড্রাগটা থার্ড জেনারেশন, তাহলে তোমাদের মধ্যে কনফিউশন রাইট হবে না, ক্লিয়ার। তারপরে চলে আসবো ফার্স্ট জেনারেশন, মানে প্রথমে কী চেক করবো ড্রাগটা ফোর্থ জেনারেশন আছে নাকি, তারপর চেক করবো ড্রাগটা ফিফথ জেনারেশন আছে নাকি, তারপর চেক করবো ড্রাগটা থার্ড জেনারেশন আছে নাকি, এবং তারপর চেক করবো ড্রাগটা ফার্স্ট জেনারেশন আছে নাকি, ক্লিয়ার। এইভাবে চেক করে করে আসবো, এবং আলটিমেটলি সমস্ত কিছু চেক হয়ে যাওয়ার পর যদি কিছু না ম্যাচ খায় তাহলে কী হবে, সেই ড্রাগটা সেকেন্ড জেনারেশন। মানে এই যে এত রুলস বললাম এগুলো যদি একটাও না ম্যাচ খায় সেই ড্রাগটার সাথে, সেই ড্রাগটা তাহলে চলে যাবে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনের ক্ষেত্রে। দেখো কোনো ম্যাচ খাবে না এখানে, কিন্তু দুটো এক্সেপশনাল আছে, একটা হচ্ছে সেফোরক্সিম, একটা হচ্ছে সেফাক্লোর, এই দুটো জাস্ট মনে রেখে দেবে। আর এখানে একটা ড্রাগ আছে মক্সাল্যাক্টাম, মক্সাল্যাক্টাম মানে M দিয়ে মনে রাখবে মিডিলে, দেখো ফার্স্ট সেকেন্ড ফোর্থ ফিফথ, থার্ড হচ্ছে মিডিলে পড়ছে, তো মক্সাল্যাক্টাম মিডিলে পড়ছে, মিডিল বলতে থার্ড, তো 1 2 3 4 5-এর মধ্যে থার্ড হচ্ছে মিডিল পোর্শনে পড়ছে, এদিকেও দুটো ওইদিকেও দুটো। আর দুটো ড্রাগ সেকেন্ড জেনারেশনে, এই রুলস না যদি কোনো ড্রাগ ফলো করে, যে রুলসটা আমরা বললাম চিহ্নিত করার, যদি ওই ড্রাগটা না সেই রুলসের আন্ডারে পড়ে যায়, তাহলে সেই ড্রাগটা কী হয়ে যাবে, ড্রাগটাও হয়ে যাবে সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনের ক্ষেত্রে। কিন্তু দুটো এক্সেপশনাল আছে, সেই দুটোকে আমরা মনে রেখে দেবো। দেখো সেফোরক্সিম, এখানে ME প্রেজেন্ট আছে, ME দেখলেই আমরা এটা কী করে দিতাম থার্ড জেনারেশন, কিন্তু করব না, কারণ এটা মনে রাখবো যে সেফোরক্সিম মানে সেকেন্ড জেনারেশন। আর সেফাক্লোর দেখো CEF তারপরে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকা মানে কি ফার্স্ট জেনারেশন, কিন্তু না, এই সেফাক্লোর হচ্ছে সেকেন্ড জেনারেশনের। তো দুটো ড্রাগের নাম যদি আমরা মনে রেখে দিই, একটা হচ্ছে সেফোরক্সিম, একটা হচ্ছে সেফাক্লোর, তাহলে আমরা সমস্ত ট্রিকের মাধ্যমে ইজিলি মনে রেখে দেবো। আর বিলিভ মি, এইভাবে তোমরা যদি এই ট্রিক না মনে রাখতে পারো, এই ক্লাসের ড্রাগের MCQ ভুল হবে প্রচুর। PYQ আমরা ডিসকাস করবো, সেখানে দেখতেই পাবে। কিছু প্র্যাকটিস সেটও আমরা লাস্টে ডিসকাস করে নেবো, তোমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, ক্লিয়ার। তা সেফোরক্সিম সেফাক্লোর এই দুটো সেকেন্ড জেনারেশন আন্ডারে পড়ে। ফার্স্ট জেনারেশন হতে গেলে CEF প্রেজেন্ট থাকতে হবে, ফোর্থ জেনারেশন হতে গেলে PI প্রেজেন্ট থাকতে হবে, ফিফথ জেনারেশন হতে গেলে রোল প্রেজেন্ট থাকতে হবে, থার্ড জেনারেশন হতে গেলে 1 ME 10 প্রেজেন্ট থাকতে হবে। একটা ড্রাগ আছে মক্সাল্যাক্টাম, মক্সা বলতে মিডিল, মিডিল বলতে থার্ড জেনারেশন, ক্লিয়ার। আর চেক করার প্রসেস কি, প্রথমে ফোর্থ জেনারেশন চেক করে নেবো, তারপরে ফিফথ জেনারেশন চেক করে নেবো, তারপর থার্ড জেনারেশন চেক করে নেবো, তারপর ফার্স্ট জেনারেশন চেক করে নেবো। তো এই চেক করার পর যদি ওই ড্রাগটা একটা রুলও যদি ফলো না করে, অবশ্যই সেই ড্রাগটা সেকেন্ড জেনারেশন ড্রাগের আন্ডারে পড়ে যাবে। আর সেকেন্ড জেনারেশন দুটো ড্রাগ আছে, একটা হচ্ছে সেফোরক্সিম, একটা হচ্ছে সেফাক্লোর, তারা কিন্তু সেকেন্ড জেনারেশন ড্রাগ। যে রুলস আমরা বললাম সেই রুলস দেখলে কিন্তু ভুল হতে পারে, তার জন্য এই দুটো ড্রাগকে আমরা স্পেসিফিক্যালি মনে রেখে দেবো, বাকি কিছুই মনে রাখতে হচ্ছে না তার মানে আমাদেরকে, তাই তো। চলো, সো আই হোপ তোমরা ইজিলি বুঝতে পারলে কীভাবে কোন জেনারেশন ড্রাগকে কীভাবে মনে রাখা যায় এবং কীভাবে অপশান দেখে আমরা অ্যান্সার করতে পারবো।
একটু পরেই আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেখানে তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে আরও বেটার ওয়েতে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কত সুন্দর ট্রিক তোমাদের জন্য নিয়ে আসলাম। চলো নেক্সট কিছু অ্যাডভার্স এফেক্ট দেখে যান। কী কী অ্যাডভার্স এফেক্ট শো করে সেফালোস্পোরিন ক্লাসের ড্রাগরা? থ্রম্বোফিলিবিটিস শো করে যদি ইনজেক্ট করা হয় ভেনেতে। বুঝলো? তো অনেক সময় যেমন থ্রম্বোফিলিবিটিস কে শো করে? সেফালোস্পোরিন শো করে। ইনজেক্ট কখন করলে? যদি ভেনেতে মানে আইভিতে যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে। তার সাথে ডায়রিয়া কজ করে, আমরা দেখেছি যেটাকে সুপার ইনফেকশন বলা হয়, কারণ গুড ব্যাকটেরিয়ার ফ্লোরা প্রেজেন্ট থাকে ইন্টেস্টাইনে, যারা আমাদের ডাইজেশনে হেল্প করবে। তো সেই ব্যাকটেরিয়ারা যদি অ্যান্টিবায়োটিকের জন্য নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ডায়রিয়া কন্ডিশন আসতে পারে, যেটাকে এই ভাষায় সুপার ইনফেকশনও বলা হয়ে থাকে। তার সাথে কি হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, যেটা মোস্ট কমন হচ্ছে আমাদের এই বিটা ল্যাকটাম গ্রুপের যে সমস্ত অ্যান্টিবায়োটিক আছে তাদের এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান দেখা যায়। পেনিসিলিনও দেখা গেছিলো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, সেফালোস্পোরিনও দেখা গেছে। মানে কোনো অ্যালার্জিক টাইপ রিয়াকশানকে বলা হয় হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। পজিটিভ কম টেস্ট তার জন্য দেখা যায় এখানে। তার সাথে নেফ্রোটক্সিসিটি, ব্লিডিং, হিমোলাইসিস, ব্লিডিং হতে পারে বা হিমোলাইসিস হতে পারে। তো এই ব্লিডিং বা হিমোলাইসিস কমন হচ্ছে সেফট্রাক্সোন এবং সেফোপিরাজোন। কোন ক্লাসের ড্রাগ বলো? ওএনই আছে। ওএনই থাকা মানে কোন ক্লাসের ড্রাগ? ওএনই থাকা মানে থার্ড জেনারেশনের ড্রাগ। দেন নিউট্রোপিনিয়া, থ্রম্বোসাইটোপিনিয়া, রেয়ার অ্যাডভার্স এফেক্ট রিপোর্টেড উইথ সেপ্টাজিডিমি। এমই আছে মানে থার্ড জেনারেশন। তো এই সেপ্টাজিডিমি কী শো করে? থ্রম্বোসাইটোপিনিয়া শো করে, নিউট্রোপিনিয়া শো করে। ডাইসালফিরাম লাইক রিয়াকশান উইথ অ্যালকোহল হ্যাজ বিন সিন উইথ সেফোপিরাজোন। সেফোপিরাজোন ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে এরকম ড্রাগের নাম একটা হচ্ছে সেফোপিরাজোন। এরকম অনেক ড্রাগ আছে যারা ডাইসালফিরাম লাইক রিয়াকশান শো করে। ডাইসালফিরাম কোথায় ইউজ করা হয়ে যায়? ইথাইল অ্যালকোহল পয়জনে ইউজ করা হয় এই ডাইসালফিরামকে। বুঝে গেল? তো আমরা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়বো, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা ডিসকাস করব। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডে যা যাক। ইউজেস, কোথায় কোথায় ইউজ করা যায়, এর ব্যবহার কি? সেফালোস্পোরিন ক্লাসের অ্যান্টিবায়োটিককে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি? যেমন মেন হচ্ছে অল্টারনেটিভ অফ পেনিসিলিন, যেটা মেন। পেনিসিলিন যেখানে ইউজ করা হয় সেখানে ইউজ করা হয় পেনিসিলিনের অল্টারনেটিভ হিসেবে। ইএনটি ইনফেকশনে, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে, ম্যানিনজিটাইটিস, সেপ্টিসিমিস, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশান, হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বা গনেরিয়াতে তো ড্রাগ অফ চয়েসই আমাদের পেনিসিলিন। টাইফয়েড ইউজ করা হয়, কোলোরেক্টাল সার্জারি, অবস্ট্রাকটিভ কমপ্লিকেশান। তো এই সমস্ত জায়গাতে ইউজ করা হয়ে থাকে আমাদের এই সেফালোস্পোরিন ক্লাসের বিভিন্ন ড্রাগকে। চলো কিছু এমসিকিউ প্র্যাকটিস করা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন? এগুলো সব যে অপশান দেখতে পাচ্ছি, যে সমস্ত কোশ্চেন দেখতে পাচ্ছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে। ক্লিয়ার? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফোর্থ জেনারেশন সেফালোস্পোরিন? ফোর্থ জেনারেশন মানে কি থাকবে সেখানে? মনে করো পিআই প্রেজেন্ট থাকবে ফোর্থ জেনারেশনে, তাই তো? কোনটাই পিআই আছে দেখো? সেফিপিম, পিআই প্রেজেন্ট আছে। অপশান সি রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? দেখো সেফিপিম ফোর্থ জেনারেশন। নেক্সট কোশ্চেন দেখো, অ্যান এক্সাম্পল অফ থার্ড জেনারেশন সেফালোস্পোরিন। থার্ড জেনারেশন মানে কি কি থাকবে? 1 মি নাহলে 10 প্রেজেন্ট থাকবে, তাই তো? সেফোরক্সিম, সেফাজোলিন, সেফটিবিউটেন, সেফাক্লোর। সেফাক্লোর কোন জেনারেশন ড্রাগ? দেখো এটা বলেছিলাম যেটা এক্সেপশনাল, দেখলে মনে হবে ফার্স্ট জেনারেশন, কিন্তু এটা সেকেন্ড জেনারেশন ড্রাগ। আর সেফোরক্সিম,
সেফোরক্সিমকে কি দেখলে মনে হবে, এমই আছে দেখলে মনে হবে থার্ড জেনারেশনের ড্রাগ, যেহেতু এমই প্রেজেন্ট থাকে থার্ড জেনারেশনে। কিন্তু কি বলেছিলাম, এক্সেপশনাল, যেটা হয়ে থাকবে সেকেন্ড জেনারেশনের। তারপর দেখো সেফাজোলিন এ প্রেজেন্ট আছে, মানে এটা ফার্স্ট জেনারেশনের ড্রাগ। 10 কোথায় প্রেজেন্ট আছে দেখো, দেখো এখানে 10 প্রেজেন্ট আছে। সেফিবিউটেন মানে এটাই থার্ড জেনারেশনের ড্রাগ। অপশান সি ইজ দ্য রাইট আনসার, এখানেও অপশান সি। তাই তো দেখো এখন অপশানে দেখো, দেখো সেফোরক্সিম আর সেফাক্লোর এই দুটো হচ্ছে এক্সেপশনাল, হাইলাইটও করা আছে এখানে, থার্ড আমাদের সেকেন্ড জেনারেশন ড্রাগের আন্ডারে পড়বে। দেখো সেফোরক্সিম আর সেফাক্লোর, সেফোরক্সিম সেফাক্লোর, মনে পড়লো? মনে পড়ছে কিছু? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ সেফট্রিক্সোন ওএনই প্রেজেন্ট আছে, মানে থার্ড জেনারেশন। আর থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন এই ক্লাসের সমস্ত ড্রাগকে, ম্যাক্সিমাম ড্রাগকে প্যারেন্টালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এবং ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন ড্রাগতে ওরালি দেওয়া হয়, মনে থাকবে। দেখো সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন কী হবে, সেকেন্ড জেনারেশন বলেছিলাম বাকিগুলো চেক করে নিতে। যেমন দেখো সেফালোথিন মানে ফার্স্ট জেনারেশন চলে গেল। পিআই প্রেজেন্ট আছে, মানে পিআই থাকা মানে ফোর্থ। সেফাজোলিন এ আছে মানে ফার্স্ট, এ প্রেজেন্ট আছে মানে কি ফার্স্ট। কিন্তু কি মনে করেছিলাম, সেফাক্লোর যেটা এক্সেপশনাল, সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিনের আন্ডারে পড়ে। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন, হুইচ অফ দ্য অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন। ফার্স্ট জেনারেশন দেখো পিআই প্রেজেন্ট আছে মানে ফোর্থ। সেফোরক্সিম, সেফোরক্সিম কি বলেছিলাম, এক্সেপশনাল, যেটা সেকেন্ড জেনারেশন। এমই প্রেজেন্ট আছে মানে কি থার্ড জেনারেশন। সেফা পিএইচ এ প্রেজেন্ট আছে, এ প্রেজেন্ট থাকা মানে কি ফার্স্ট জেনারেশন, বুঝতে পারলে। এটা কিন্তু থার্ড জেনারেশন। সেফোরক্সিম সেকেন্ড জেনারেশন, এমই থাকলেও, কারণ এক্সেপশনাল আমরা পড়েছিলাম। দেখো ফের দেখো এখানে এসে দেখো সেফোরক্সিম এক্সেপশনাল, ক্লিয়ার। নেক্সট দেখো সেফিপিম বিলংস টু হুইচ জেনারেশন, পিআই প্রেজেন্ট আছে দেখলে একবারে আমরা অ্যান্সার করে দেবো ফোর্থ জেনারেশন। পিআই থাকা মানে ফোর্থ জেনারেশন, আর রোল থাকা মানে ROL, রোল থাকা মানে সেটা ফিফথ জেনারেশন। ব্যাকটেরিয়াসাইডাল অ্যাকশন অফ সেফালোস্পোরিন ইজ ডিউ টু, সেফালোস্পোরিন একটা ব্যাকটেরিয়াসাইডাল ড্রাগ আমরা পড়লাম, কারণ কি এটা ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করে দেয়। কী করে করে, ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, ইনহিবিট সেল সিনথেসিস প্রসেস, অপশান সি। আর কি করে মনে করো, পেপটাইড ও গ্লাইকিনকে ইনহিবিট করে। কীভাবে ইনহিবিট করে, নাম নাগের মধ্যে ক্রস লিঙ্কিংকে ইনহিবিট করে। ক্রস লিঙ্কিং কে তৈরি করে, ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম তৈরি করে, সেই এনজাইমটাকে তাহলে প্রথমে ইনহিবিট করে, তাই তো। তাহলে সিকোয়েন্স কী ছিল, প্রথমে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনে ড্রাগ বাইন্ড হবে, তারপর কি হবে, ট্রান্সপেপটাইডেজ এনজাইমকে ইনহিবিট করবে। ট্রান্সপেপটাইডেজ বলে যে এনজাইমটা আছে, সেই এনজাইমটাকে কী করবে, ইনহিবিট করবে। তারপরে কী হবে, ট্রান্সপেপটাইডেজ এনজাইম যদি ইনহিবিট হয়ে যায় কী হবে, তাহলে নাম আর নাগের মধ্যে যে ক্রস লিঙ্কিং হয়, সেই ক্রস লিঙ্কিংটা কী হবে, ইনহিবিট হবে। আর নাম নাগের মধ্যে ক্রস লিঙ্কিংকে কে স্ট্রং রিজিডিটি করে, এই ট্রান্সপেপটাইড এনজাইম, যেটা স্ট্রং রিজিডিটি স্ট্রাকচার মেনটেন করে, তো সেইটা ইনহিবিট হলে কী হবে, আলটিমেটলি পেপটাইড ও গ্লাইকেন লেয়ার ইনহিবিট হবে, তাই তো, ইনহিবিট হবে। পেপটাইড ও গ্লাইকেন কি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়ার সেল ওয়ালের জন্য, সেল ওয়াল মানেই সেখানে পেপটাইড ও গ্লাইকেন প্রেজেন্ট থাকবে। আর যেহেতু পেপটাইড ও গ্লাইকেন থাকছে না, তৈরি হতে পারছে না, এর উইকনেস ভাব আসছে,
টাইটনেস ভাব আসছে না, তো সেল র্যাপচার হতে শুরু করবে। কারণ সেল যদি ভালো করে না বন্ডিং হয়ে থাকে, সেলের মধ্যে বিভিন্ন ওয়াটারি সাবস্ট্যান্স ঢুকে সেলকে র্যাপচার করতে পারবে আস্তে আস্তে। তো সেল ওয়াল লাইসিস হবে, সেল ওয়াল লাইসিস হবে, ওয়ালটা সেল ওয়াল লাইসিস হবে, মানে ব্যাকটেরিয়া সেল ওয়াল প্রসেসে কী করছে, ড্যামেজ করছে। ক্লিয়ার? তো ইনহিবিট সিনথেসিস অফ ব্যাকটেরিয়াল সেল ওয়াল, সিনথেসিস কীভাবে হচ্ছে বললাম, আমরা মেকানিজম ডাইরেক্ট দেখেছি। তো এই অবধি আমাদের ছিল, কিছু এমসিকিউ প্র্যাকটিসও আমরা করে নিলাম। তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ট্রিকের সাথে, যে ট্রিকটা কীভাবে ইউজ করবো, নাহলে তোমরা দেখতে পাবে না কী করে ইউজ করা হয়। আর এই যে কোশ্চেনগুলো দেখতে পেলাম, এগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন জিলেটের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ থ্যাংক ইউ।